যে ক্যাম্পেইন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখতে পাচ্ছি এক্স হ্যান্ডেল, ফেসবুক এবং ইউটিউবে যেভাবে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন, সময় এসেছে নতুন করে রিফরমেশনের, বিচার ব্যবস্থা নতুন করে ভাবনা চিন্তা এবং যারা শীর্ষ স্তরের যারা আইনি বিশেষজ্ঞ তাদের কি ভাবার সময় এসেছে যে এই ধরনের মশকরা, এই ধরনের উপহাস, এই ধরনের বিদ্রুপ নিম্ন আদালত বা বিচার ব্যবস্থা অভয়ার মতন মামলার সাথে যদি করতে পারে, এরপর যে কোনো হাসপাতালে এরকম যে কোনো ঘটনা যদি ঘটে তাহলে এটা নর্মালাইজ করতে পারে। এরপর কাকদ্বীপ হাসপাতালে ঘটবে, এরপর মাথাভাঙা হাসপাতালে ঘটবে। যদি কোনো পুলিশ স্টেশনে অন ডিউটি কোনো মহিলা পুলিশ অফিসারের সাথে এরকম ঘটনা ঘটে দুর্ভাগ্যজনকভাবে, সেক্ষেত্রেও অনির্বাণ, তার মানে ঠিক এটাই বলা হবে যে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম তো নয় অনির্বাণ। সুবিধা হয়ে যাবে ময়ূক, তখন তাদের সুবিধা হয়ে যাবে স্বর্ণালী। একটু আগে সমাধিতা যেটা বলছিল, এরপরে হাইকোর্টে সঞ্জয় রায়ের আইনজীবী আপিল করতে শুরু করবেন কোথা থেকে? না আমার মক্কেলের যাবজ্জীবন হচ্ছে, এটা আরেকটু কমিয়ে দিন। যেখানে অভয়ার মা বাবাকে আপিল করতে শুরু করতে হবে, এখান থেকে যাবজ্জীবন হচ্ছে এটাকে উঠিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যান। অর্থাৎ দরাদরির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা মেয়ের ইজ্জত, তার জীবনের দাম নিয়ে দরাদরি চলবে আদালতে। আমি ময়ূকের কথায় আসছি। ময়ূক, তুমি যেটা বলছিলে, এরপর তো আর শুধু রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম কথাটা বলার জায়গাও থাকবে না। এরপর তো এই মামলার রায়টা রেফারেন্স হবে। যত ধর্ষক আছে পৃথিবীতে, যত বিকৃত কাম লোক আছে পৃথিবীতে, তারা ধর্ষণ করবে, একটা করে লয়ার ফিট করবে, তারা অভয় মামলার রায়টাকে সামনে নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলবে যে এটাও দেখুন, এটা যদি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ক্রাইম না হয় তাহলে আমার মক্কেল কি করে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম করলেন। এই তো রেফারেন্স রয়েছে। অভয়ের ক্ষেত্রে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এই রায়টাকে রেফার হিসেবে জানানো হবে, বারবার রেফারেন্স হিসেবে দেখানো হবে। একদমই তাই। এই মুহূর্তে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আশফাকুল্লাহ নাই এই মুহূর্তে বক্তব্য রাখছেন, এবার সেখানে যাব আমি। হয়ে যায় এই সব ঘটনাগুলো যদি আপনি একত্রিত করেন, দেখবেন এত বাঁচানোর প্রচেষ্টা থাকে না। তাহলে অভয়ার কি এমন হলো? অভয়ার মধ্যে আপনি রেপ এবং মারার মতো জঘন্য ঘটনা ঘটার পরেও এতজন মিলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে হলো, এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। আর একজন অভয়া নয়, আজকের বিচার ব্যবস্থা থেকে আমি আওয়াজ করে বলতে পারি, বিচার ব্যবস্থাকে, বিচারককে হয়তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে। বিচার যেটা হয়েছে তার ক্রিটিসাইজ আমরা করতে পারি। এই দেশের আমরা কেমন নাগরিক, আপনি অফিসার যেমন নাগরিক, আপনি বাবু যেমন নাগরিক, আমরা এই দেশের সমান নাগরিক। আমরা অফিসার এবং বাবুদের মতো সমান জায়গা থেকে বসে যে সমস্ত বিচার হলো, বিচারককে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, জাজমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন? এটা আমরা মানব না। আমরা মনে করি এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে, এটা একটা ধড় হতে পারে। আমরা শুধু ধড় নয়, মাথাও চাই, লেজও চাই, পুরো শরীরটা চাই। এই অন্যায় যে বা যারা করেছে, যে বা যারা এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে বা যারা এই অন্যায়ে মদত দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, ডিরেক্ট ভাবে ইনডিরেক্ট ভাবে সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে আমার গলার আওয়াজ যার যার কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনে রাখুন। একজন যদি রাস্তায় থাকে সে আমাদের সাহস। আমরা এই রাস্তায় যুদ্ধ করছি, শুধু একটা অভয়া নয়, পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে রোজ রোজ কেন অভয়া তৈরি হবে? স্বাধীনতার ৭৫ বছর পরে এসেও এরকম অভয়ার মতো ঘটনা কেন আমাদের দেখতে হবে? প্রশাসন, আইন, আদালত, বিচার ব্যবস্থা আমাদেরকে উত্তর দিয়ে যান। আর কত অভয়া দেখলে, আর কত
অভয়া দেখলে তারপর আমরা অভয়াদের জাস্টিস পাবো, এই উত্তরটা আমরা চাই। আমরা চাই এই সমাজে একটা অভয়া তৈরি যাতে না হয়। আমরা চাই যারা জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের জীবন কোনোভাবে নষ্ট না হয়। আমরা চাই যে মায়েরা, যে বোনেরা নিজেদের জীবনটাকে সন্তান সন্ততি, ভাই বোন, বাবা দাদা তাদের জন্য উৎসর্গ করে দিয়ে বাড়ির কাজ করে, সামাজিক কাজ করে, চাকরি করে, পয়সা নিয়ে আসে, আবার বাচ্চা মানুষ করে, আবার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। যে যেখানে আমার বিরুদ্ধে যেমন খুশি কেস করুন, গণতান্ত্রিক রাইট নিয়ে আমি বলছি, জাজকে ক্রিটিসাইজ নয়, জাজমেন্টকে ক্রিটিসাইজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা এই শিয়ালদার বুক থেকে, শিয়ালদার মাটি থেকে আমরা ঘোষণা করে দিলাম। এই যে অভয়াদের বাঁচানোর, অভয়াদের যে সম্মান বাঁচানোর, অভয়াদের যে এই জায়গাটা বাঁচানোর, রেসপেক্ট বাঁচানোর যে যুদ্ধে অভয়ার বোনেরা, অভয়ার ভাইয়েরা, অভয়ার বাবারা, অভয়ার ছোট ছোট বন্ধুরা এই যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধটা বিফলে আমরা যেতে দেব না। ছোট ছোট বাচ্চারা যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানে না, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলে উচ্চ কণ্ঠে গলা থেকে স্বর বার করেছিল। আমাদের সমাজে যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানি, এই মানেটা তাদেরকে বোঝাতে হবে। যারা উই ওয়ান্ট জাস্টিসের জায়গা বোঝে না, ব্যাচ নিয়ে ঘুরেছিল, তাদেরকে উই ওয়ান্ট জাস্টিস মানে কি সেটা বোঝাতে হবে। আর সেই বোঝার জায়গা থেকে আমরা যতটুকু জানি আমাদের জীবনের শেষ রক্ত পর্যন্ত বুঝিয়ে যাব। তাতে যত রকমের শক্তি, পুলিশি পাওয়ার, আইনি পাওয়ার, যে কোনো পাওয়ার আমাদের কাছে যদি মাথার উপরে পাহাড় নামিয়ে দেওয়া হয়, আমরা ভয় পাওয়ার কেউ নয়, ভয় পাবো না। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। একটা অভয়াকে সম্মানহানি করে, একটা অভয়াকে মেরে, একটা অভয়াকে রেপ মার্ডার করে, এটা যদি আপনি বুঝিয়ে দিতে চান যে একজন অভয়া যদি এরকম ঘটনা ঘটতে পারে, সমাজে সমস্ত অভয়া ঘটনা ঘটানো খুব সহজ হয়ে যাবে। এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। বারবার বলছি, ঘটনার বিরুদ্ধে যেমন যুদ্ধ, মানসিকতার বিরুদ্ধে যেমন যুদ্ধ। কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে, কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদেরকে যারা এই ঘটনাকে সামনে আনার জন্য আন্দোলন করে, রাস্তায় থাকে, জুনিয়র চিকিৎসকের এবং তারা বারবার করে প্রতিবাদ করছেন। সত্যি তো এই রায় নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে। এই মুহূর্তে আমি আবারও একবার যাব আরজি করে, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, আরজি করে এক এক করে জুনিয়র ডাক্তাররা তারা জড়ো হওয়া শুরু করেছেন। তাদেরও একই প্রশ্ন, যে প্রশ্ন আমাদের, যে প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গের মায়েদের, বাবাদের, একই প্রশ্ন যে এইটা যদি বিরল থেকে বিরলতম না হয়, তাহলে বিরল থেকে বিরলতম অপরাধ কোনটা হবে? কি পরিস্থিতি ওখানে আরজি কর হাসপাতাল চত্বরে? অর্ণব, একবারে দেখো স্বর্ণালী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, এবং তার কাছ থেকে জানতে চাইবো, অনিকেতদা, আজকে যখন এই গোটা প্রক্রিয়াটা চলছিল তখন কিন্তু বিচারককে বলতে শোনা গেল যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। যদি একজন মহিলা হসপিটালে এসে তিনি যদি খুন ধর্ষণের শিকার হয়ে চাকরি করতে এসে মৃত্যু হয় তাহলে সেটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে সেটাকে কিভাবে বলবে? যেটা বলার প্রাথমিক সেটা হচ্ছে যে হ্যাঁ, প্রথমে আপনি কী বলেছেন যে একটা মেডিকেল কলেজের ভিতরে অন ডিউটি অবস্থায় একজন কর্তব্যরত চিকিৎসকের রেপ এবং মার্ডারের ঘটনা বিশ্বে এর আগে কোথাও ঘটেছে কিনা আমার জানা, তাহলে আমার চোখে এটা বিরল ঘটনাই ছিল। মাননীয় বিচারক নিশ্চয়ই তিনি বিবেচনা করে এই রায়, কোর্টের সম্পূর্ণ ভার্ডিক্ট কপিটা এলে হয়তো এই ব্যাপারে বিস্তারিত বলা সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়ের পরিপ্রেক্ষিতে যেটা বলার সেটা হচ্ছে হ্যাঁ, মাননীয় বিচারক সিবিআইয়ের প্রাইমারি চার্জশিট এবং যা এভিডেন্স আছে তার বেসিসে তাকে যাবতীয় কারাদণ্ড দিয়েছে, একথা ঠিক। কিন্তু যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যদি কেন বিরলতম নয় ঘটনা বলছে এটা আমরা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে সেটা ভার্ডিক্টটার উপর দেখে পরবর্তী রিয়াকশন আমরা দিতে পারবো। কিন্তু এর পাশাপাশি যেটা হচ্ছে সে সঞ্জয় রায় তো শুধুমাত্র একজন অভিযুক্ত নয়, তাহলে সঞ্জয় রায় ছাড়া আর কারা? এই প্রশ্নটা দিন থেকে আন্দোলনকারী চিকিৎসকরা করেছে, আমরা জুনিয়র ডাক্তাররা করেছি, সাধারণ মানুষের মনের মধ্যেও এখন এই প্রশ্ন। কেন এই প্রশ্ন? কারণ হচ্ছে যে শুধুমাত্র আমরা এই কথা বলেছি এটা নয়, সিএসএফএল সাম্প্রতিক রিপোর্টে পরিষ্কারভাবে এই কথা মেনশন করা আছে যে এক্সট্রা মাল্টিপল ডিএনএ প্রেজেন্স আছে।
তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করলো, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করলো, অথচ সেই ক্রিমিনালরা যদি এখনও প্রকাশ্যে বাইরে ঘুরে বেড়ায় তাহলে কেমন বিচার? দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাপ যে করার কথা সিবিআই প্রাইমারি চার্জশিটে উল্লেখ করেছে, আমরাও যে কথা যে আন্দোলনের সময় যেটা তুলেছিলাম, তাহলে সেই জায়গা থেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তালা থানার ওসিয়া এবং সন্দীপ ঘোষ জামিনে মুক্ত কেন? তাদের এগেনস্টে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা 10ই ডিসেম্বর সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেছিলেন, তাহলে সেই জায়গা থেকে তাদের পদক্ষেপ নিতে আটকাচ্ছে কোথায়? কেন তারা এভিডেন্স টেম্পার করা হলো, কেন ইনভেস্টিগেশনকে হাসাপ করা হলো? এই যাবতীয় প্রশ্ন তো থাকছে। তাহলে কিসের বেসিসে ট্রায়াল, এত দ্রুত ট্রায়াল শেষ করে দিলেন? আমরা ভার্ডিক্টের জায়গা থেকে সেই প্রশ্নও খোঁজার চেষ্টা করব। সামগ্রিক ভার্ডিক্টে এলে আমরা আরও আমাদের বিস্তারিত মতামত একই প্রশ্ন কিছুক্ষণ আগে আশফাকুল্লাহ নাইয়া যা বলছিলেন, অনিকেত মাহাতো একই প্রশ্ন করছেন, একই প্রতিফলন সেই প্রশ্নের। এবং আমার বক্তব্য, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সর্বত্র আজকে সকাল থেকে যে ছবি দেখেছি এবং এই রায় ঘোষণা হওয়ার পর প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলা থেকে একই ছবি উঠবে, প্রত্যেক জেলা থেকে আওয়াজ উঠেছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।